আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে, স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদকদ্রব্য। গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। যশোরে হাত বদল, বেনাপোল সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার, ঢুকছে মাদকের চালানো, ধরাছোঁয়ার বাইরে সিন্ডিকেট, কঠোর অবস্থানে বিজিবি। গোয়েন্দা নজরদারিতে 64 নটিক্যাল মাইল জলসীমায় দস্যুতা শূন্যের কোঠায়। সিসিটিভির আওতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, জাহাজ থেকে ভুল ফোন কল প্রতিরোধের তাগিদ। আবারও পতনের মুখে ঢাকার পুঁজি বাজার। দৈনিক লেনদেন নেমেছে 800 কোটি টাকার নিচে, কমেছে সূচক, বাজার মূলধন বেড়েছে বিনিয়োগকারী ও শেয়ার সহ বিও অ্যাকাউন্ট। এবং কুমিল্লায় অনিয়মের অভিযোগে কালো তালিকাভুক্ত 39টি ঠিকাদারি প্রতিষ্ঠান, 3.5 কোটি টাকা জরিমানা আদায়, অসমাপ্ত কাজে ভোগান্তিতে এলাকাবাসী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ব্যাপক পরিকল্পনার পরও দেশের অর্থনৈতিক অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ, বিপরীতে বাড়ছে বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা। এমন চিত্র বাংলাদেশ ব্যাংকের তথ্যে। একে গ্যাস, বিদ্যুৎ সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কারণ হিসেবে শেখ হাসিনা সরকারের সমন্বয়হীন বিনিয়োগ পরিকল্পনাকে দায়ী করছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। MS আরিফিনের রিপোর্ট। লাখ লাখ মানুষের কর্মসংস্থান আর বিদেশি বিনিয়োগ টানতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, অর্থনীতিতে তা তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারছে না। এমনই চিত্র মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল মার্চ প্রান্তিকে অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI এসেছে $1 লাখ। গেল বছরের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় যা 93.46% কম। বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গত অর্থ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকেও 83.11% কমেছে FDI। বিপরীতে বেড়েছে বিনিয়োগ তুলে নেয়ার প্রবণতা। রাস্তাঘাট, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস ইনফ্রাস্ট্রাকচার কিংবা ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলোর সম্প্রসারণটা এখনও আসলে সব জায়গায় হয়নি। তো এখনও সাইন আপ করলে ধরেন কিছুদিন পরে হবে, এরকম একটা ব্যাপারে, এরকম একটা স্টেটাসে আমরা আছি। এই অবস্থায় বিদেশি বিনিয়োগ আনতে দেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। ঋণ প্রবাহ যদি দেখেন, এটা কিন্তু প্রবৃদ্ধি যেটা, এটা কিন্তু বিগত বোধহয় 20-22 বছরের মধ্যে সবচেয়ে কম। দেশের ক্ষেত্রে ঋণের কোনো চাহিদাই নেই যাদের খুব একটা, কারণ তারা বিনিয়োগ করতে বা কাঁচামাল ব্যবহার করতে, উৎপাদন বৃদ্ধি করতে তাদের যে পরিবেশ দরকার সেই পরিবেশটা তারা পাচ্ছে না। সরকারি বেসরকারি সব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে এবং প্রয়োজনে প্রাইভেট সেক্টরের যে পার্টিসিপেশন এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেটা আর একটু এনকারেজ করতে হবে। আস্থা অর্জনের পথেই হাঁটছে সরকার, তাই 100 অর্থনৈতিক অঞ্চল থেকে সরে 5টিকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে তা সময় সাপেক্ষ বলে জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। অর্থনৈতিক অঞ্চল নিয়ে আমরা অনেক বড় বড় কথা বলেছি অনেক বছর ধরে। সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বাইরে আপনি যদি একটা আরও বড় কোনো প্রজেক্ট হাতে নিয়ে নেন যেটা আপনি এক্সিকিউট করতে পারবেন না, তখন ওই প্রজেক্টটার টাইম লাইন ড্র্যাগ করতে থাকে, তাহলে আর আপনি অর্থনৈতিক অঞ্চলে কীভাবে ইনভেস্টমেন্ট দেখবেন। সো আই থিঙ্ক দের ইজ আ লং ওয়ে টু গো ফর আস। বাংলাদেশ ব্যাংকের তথ্য শুধু অর্থনৈতিক অঞ্চল নয়, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল EPZ-এও গেল মার্চ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 19.59%। বিপরীতে পরিকল্পিত অঞ্চলের বাইরে বাড়ছে FDI। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম দর্শক, নানা মহাকর্মযজ্ঞের পরও কিন্তু বিনিয়োগ কমে যাচ্ছে, বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। যারা মাহফুজ, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম আপনি নিজেও কথা বলছিলেন, সেখানে আমাদের এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে মহাকর্মযজ্ঞ, মহাপরিকল্পনা, তারপরও কিন্তু বিনিয়োগ কমে যাচ্ছে দিনকে দিন এবং বিনিয়োগ তুলে নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, অর্থাৎ আশানুরূপ যে বিনিয়োগটি আমরা আশা করছিলাম সেরকম বিনিয়োগ কিন্তু পাচ্ছি না আমরা। সেই দিক থেকে প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, বিগত পতিত শেখ হাসিনা সরকারের পরিকল্পনার অব্যবস্থাপনা কিংবা পরিকল্পনা বাস্তবায়নে কিছু ত্রুটি, সবকিছু মিলে অনেক কিছুকে দায়ী করা হচ্ছিল। মূল কারণ হিসেবে আপনি কি দেখছেন? ধন্যবাদ। আসলে যদি আমরা যেটা বেজা
যে আজ থেকে প্রায় 15 বছর আগে গঠিত হয়েছিল। তো সেটার আইন যদি আমরা দেখি এবং সেখানে মোডালিটিটা কী ছিল, মোডালিটি ছিল হচ্ছে যে কয়েকটা প্রাইভেট যে স্পেশাল ইকোনমিক জোন সেটা বাদে বাকি যেগুলো সেগুলোতে যে বিদেশি বিনিয়োগ কীভাবে আসবে, আসার পদ্ধতিটা হলো যে যে সমস্ত দেশ এখানে আসবে মেইনলি, তো তারা নিজেরাই আসলে এটা অবকাঠামো ডেভেলপ করবে। তো এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মানে ভুল ছিল, এবং এটার কারণে দেখা যাচ্ছে যে বেশ কয়েক বছর চলে গেছে যে কোন দেশ আসবে, কোন অর্থনৈতিক অঞ্চলটা নেবে, সেখানে ভারত ছিল, চীন ছিল, জাপান ছিল, যার ফলে কেউই দায়িত্ব নিতে চায়নি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেভাবে হয়নি। এখন এইটা করতে গিয়ে কিন্তু বেহাল হয়ে গেছে পরিস্থিতি, এবং এরপরে যেগুলো হয়েছে যে সরকার তখন বিশেষ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোনের দিকে নজর দিল, যেমন চট্টগ্রামেরটা, মিরসরাই, ওইখানে কিন্তু অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করা হয়েছে। এটা ছাড়া সিলেট আছে, এদিকে বেড়ামারা আছে, তারপরে অনেকদিন কথাবার্তা চললো কিন্তু আমাদের এই মোংলাটা নিয়ে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কোথাও কিন্তু সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি। বিশেষ করে আমরা খুব আশা করেছিলাম যে এই যে জাপানের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেটা নারায়ণগঞ্জের আড়াইহাজারে, তো সেটা একটা মডেল একটা স্পেশাল ইকোনমিক জোন হবে, এবং সেটা জাপানের দিক থেকে বলা হয়েছিল, কিন্তু তারপরেও সেইভাবে কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়। যদি অবকাঠামোর উন্নয়ন না হয়, সেখানে যদি গ্যাস না থাকে, তারপরে বিদ্যুৎ না থাকে, বা বেসিক যে ইউটিলিটিগুলো থাকে, এবং বিশেষ করে আমি বলবো যে চট্টগ্রামের যেটা হয়নি সেটা কিন্তু পানির একটা বড় কারণ। সেটা নিয়ে পিপিপির অধীনে প্রায় 2-3 বছর ধরে চালাচালি চলছে, কিন্তু পানির দাম নির্ধারণ হয়নি এবং কিভাবে হবে, কতটুকু নেবে, সেগুলো কিন্তু নির্ধারিত হয়নি। সব মিলে আমি শুধুমাত্র বলবো না যে এখানে ঢালাওভাবে অব্যবস্থাপনার দায়ী, আমি মনে করি যে প্রথম থেকে পরিকল্পনা যেটা হয়েছিল সেটা ভুল ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা, এখন এই জায়গায় একটু ছোট করে আমি প্রশ্ন করে রাখতে চাই, পরিকল্পনার যে ভুলটি ছিল সেই ভুল সংশোধন এবং পরবর্তীতে বিনিয়োগ আকর্ষণের জন্য আমাদের কি যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নেওয়া হচ্ছে কিনা, সে ব্যাপারে আপনি কি দেখছেন? না, এরপরে কিন্তু আর সেভাবে পদক্ষেপ নেওয়া হয়নি, তার কারণ ভুলভাবে শুরু যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হয় না। তার কারণ এই দিক দিয়ে অনেকেই বলেছে, বিশেষ করে যে চায়না বলেছে, জাপান বলেছে যে তারা আসছে এখানে, ভারত গড়িমসি করছিল, তারা প্রথমে কিছুটা আসার জন্য যথেষ্ট উৎসাহ দেখিয়েছিল, কিন্তু পরে তারা সেভাবে আর আসেনি, আবার পরিবর্তন করেছে তাদের পরিকল্পনা। তো সব মিলিয়ে এই সমস্ত কারণে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে গতি সেটা কিন্তু এখানে পাইনি। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কি যে আমাদের অন্যান্য যারা প্রতিযোগী, বিশেষ করে যে ভারতে অজস্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং ভিয়েতনামে আছে বা অন্যান্য দেশগুলোতে আছে, তাদের ওইখানে কিন্তু বিনিয়োগ করাটা অনেক সহজ, ওইখানে অবকাঠামো কিন্তু তৈরি করা থাকে। বাংলাদেশে বিদেশিরা তৈরি করে দেবে, আমরা তৈরি করব, তারপরে আস্তে আস্তে বিনিয়োগ আসবে। তো এইভাবে করে কিন্তু আসলে হয় না, এবং এই সেম ঘটনা ঘটেছে জাপানিজ যে স্পেশাল ইকোনমিক জোন, সেখানে ওইখানে দেখা যাচ্ছে 15-16টার মতো মাত্র প্লট বিক্রি হয়েছে, বাকিগুলো পড়ে আছে, এবং দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই কৃষি জমির মতো, এবং কিছুটা হয়তো সেখানে মাটি ভরাট করা হয়েছে। তো এইভাবে করতে আসলে হয় না। বিনিয়োগ খুবই এখন প্রতিযোগিতামূলক, তো বিদেশি বিনিয়োগ যখন আসবে তখন তারা দেখতে চায় যে এখানে আরো একটি সমস্যাও তৈরি হতে পারে। আমাদের এই অঞ্চলে যদি বিনিয়োগে তারা যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা না পায়, অবকাঠামোগত সহায়তা না পায়, সেক্ষেত্রে বিনিয়োগটি হাতছাড়া হওয়ার যেরকম একটি সুযোগ রয়েছে, একইভাবে কিন্তু অন্যান্য দেশেও বিনিয়োগটি তারা তখন সেই ক্ষেত্রে এই বিনিয়োগটি অন্য দেশে করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ার একটা শঙ্কা তৈরি হতে পারে। অবশ্যই এই জায়গায় অর্থনৈতিকভাবে এই যে আমাদের পিছিয়ে পড়ার একটি শঙ্কা তৈরি হতে পারে, এই শঙ্কার জায়গা থেকে আমাদের যথাযোগ্য কর্তৃপক্ষ কি যথেষ্ট পরিমাণে কনসার্ন, মানে তারা এ ব্যাপারে কি যথেষ্ট ওয়াকিবহাল কিনা, অর্থাৎ তাদের কি সেই যথাযোগ্য পদক্ষেপ তারা নিচ্ছেন কিনা, এমন কোনো পদক্ষেপ আপনারা দেখছেন কিনা? এখন বিডা যে কাজটি করেছে আর কি, তো বিডার বেজা তো এখন একই কর্তৃপক্ষ, এখন তারা যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি এটা ভালো উদ্যোগ, যে তারা কিন্তু ওই 100টার বদলে 10টা এখন প্রায়োরিটি হিসেবে নিচ্ছেন, এবং এটাতে একটা র্যাপিড একটা ডেভেলপমেন্ট দরকার। তার কারণ অল্প করে কিছু করলে এটা ভালো হয়, এবং সবচাইতে সমস্যা হয়ে গেছে যে আমাদের সবচাইতে পটেনশিয়াল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম, এবং সেইখানে এমন একটা অবস্থা এখন ওইটা দেখলে কেউ আসলে আগ্রহী হবে না বিনিয়োগ করতে। তো আমি মনে করি যে ঠিক আছে 10টা নয় 5টা করুক, 5টা করে মডেল হিসেবে সেটা সারা পৃথিবীর মানুষের কাছে জানাক, এবং তাইলে যেটা হবে এখানে কিন্তু দেশি বিদেশি দুইটা বিনিয়োগেরই সুযোগ আছে। এখন বিদেশিরা তখনই আসবে যখন দেখবে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো ডেভেলপ হয়েছে, সেখানে পানি ঠিক মতো যাচ্ছে, তার কারণ মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বা যে কোনো একটা ফ্যাক্টরি করতে গেলে পানি লাগে, তো সেই পানির সমস্যারই সমাধান হয়নি এখানে। এখন আমি মনে করি যে একে বেসিক যে ইউটিলিটিগুলো আছে, এবং অন্তত প্লট করার যে কোনো একটা ফ্যাক্টরি করার জন্য যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার আছে সেরকম করে অন্তত 5টাও যদি করা হয়, আমি মনে করি যে এখানে ভালো বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আপনি যেমনটি প্রতিবেদন আমরা দেখছিলাম, আপনি বলছিলেন সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে যথাযোগ্য সুযোগ সুবিধা দেয় এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমেই অবকাঠামো উন্নয়নটি করানো যায় কিনা, সেই ব্যাপারে পরিকল্পনা কেমন হতে পারে? আমি মনে করি যে অবশ্যই, যেহেতু বিদেশি বিনিয়োগটা কম আসছে, এখন যদি প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা হয় এবং তাদের ক্ষেত্রে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয় বা পলিসি ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর ওইখানে যাবে বিনিয়োগ করতে। এবং কিন্তু প্রাইভেট সেক্টরে কি যথাযথ সেই আগ্রহের জায়গাটি দেখছেন? হ্যাঁ, আমি মনে করি যে অবশ্যই যাও, তার কারণ এখন কিন্তু ইপিজেড এর চাইতে স্পেশাল ইকোনমিক জোনটা ভালো, তার কারণ ওইটা মোটামুটি কনফাইন করা একটা জায়গাতে, অন্য জায়গাতে জমি নেওয়া কিন্তু খুবই কঠিন। তো এখন এই স্পেশাল ইকোনমিক জোনে যদি তাদের জন্য বরাদ্দ থাকে একটা এবং
খুব কম খরচে যদি সেখানে বিনিয়োগ করা যায়, অবশ্যই তারা যাবেন এবং সেখানে একটা শর্ত দিতে হবে তারা যেন কিছুটা অন্তত এই মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এইভাবে করতে পারলে আমি মনে করি যে তখন এটা দেখা দেখি বিদেশিরা তখন আগ্রহ প্রকাশ করবেন। তার কারণ যখন অবকাঠামোগত উন্নয়ন হবে, ইউটিলিটি পাওয়া যাবে, তখন যেহেতু দেশিরা যাবেন তো তার পাশাপাশি তখন একটা কিন্তু মেসেজ চলে যাবে যে এখানে একটা পরিবেশ রয়েছে। তাই আমি মনে করি যে পরিবেশ এবং এইটার ইমেজ সেটি মানে ট্রান্সমিট করাটা খুব ইম্পর্টেন্ট। এটা করতে পারলে আমি মনে করি তখন ভিয়েতনামের কথা চিন্তা না করে বাংলাদেশে তখন আসবে। এই যে ইমেজের কথাটি বললেন, বিগত সরকারের সময় কিংবা পুরো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গায় রাজনৈতিক অস্থিরতাটি কি সেই ইমেজ নষ্ট করার ক্ষেত্রে কোনোভাবে দায়ী কিনা? হ্যাঁ, না, রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল একটা সময় তো আমরা দেখেছি যে 15 বছর ধরে তেমন কোনো কিন্তু ডেভেলপমেন্ট হয়নি ওই স্পেশাল ইকোনমিক জোনে এবং প্রচুর দীর্ঘসূত্রিতা হয়েছে। তো এখন কিন্তু একটা ভালো সুযোগ এসছে, তার কারণ যেভাবে একটা গতিশীল নেতৃত্বের মাধ্যমে কিন্তু এখন কিন্তু নতুন করে একটা প্রজেকশন করা হচ্ছে আসলে আমাদের পুরো বিনিয়োগ পরিবেশকে এবং একই সঙ্গে এই যে বেজার পরিবেশটাকে। তাই মনে করি যে এইটা একটা বড় সুযোগ। 10টা না করে অন্তত 5টাও যদি করা যায়, এটা আমি আগে বলেছি যে করে একেবারে মডেল স্পেশাল ইকোনমিক জোন হিসেবে আমাদের এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। করে আমাদের যে সমস্ত এম্বাসিগুলো আছে মানে বা হাই কমিশনগুলো আছে এবং সেখানে বিশেষ করে কমার্শিয়াল উইং যারা কাজ করছে তাদের মাধ্যমে আমাদের একটা নতুন করে ইমেজ তৈরি করতে হবে। এবং আসলে মানুষের চিন্তা তো পরিবর্তনশীল, বিনিয়োগকারীরাও সারাক্ষণ দেখতে থাকেন যে কোথায় সুযোগ সুবিধাটা বেশি। সেই ক্ষেত্রে ইউটিলিটির কথা যেমনটি বললেন, সেই ইউটিলিটির যথাযোগ্য সরবরাহ নিশ্চিত করার জন্য কি এখন পর্যন্ত বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? এখন ইউটিলিটি বিভিন্ন রকমের এজেন্সি সরবরাহ করে, যেমন পানির ক্ষেত্রে যেমন চট্টগ্রাম ওয়াসা বা অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে, বা বিদ্যুতের জন্য কিন্তু আবার বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ তারা আছেন, বা এই যে অন্যান্য যে সমস্ত যে সুযোগ সুবিধা বিশেষ করে সহজ আছে এখানে সড়ক জনপথ তারা কাজ করবে কিছু, আর লোকাল যে সমস্ত সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি তাদের সহযোগিতা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমি মনে করি এটা খুব স্ট্রং কোঅর্ডিনেশন দরকার। এটা করে যদি তারা আসলে এই বেজার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে, এবং আমি মনে করি যে যথেষ্ট সুযোগ আছে এখনও যেহেতু নির্বাচনের মানে সামনে জাতীয় নির্বাচনের সময় আছে, তো এর মধ্যে আমি মনে করি যে একটা ভালো পরিকল্পনা তৈরি করে যদি অন্তত এখানে একটা বার্তা দেওয়া যায় সবাইকে। আর এর পাশাপাশি আমি মনে করি যে এই বেজার যে গঠন বা এটার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা একটু পরিবর্তনের সংশোধনের দরকার আছে। এটা করে প্রত্যেকের দায়িত্ব যদি ঠিকমতো বন্টন করে দেওয়া যায় এবং ভালো কোঅর্ডিনেশন হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং এখানে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আসবেন। ধন্যবাদ আপনাকে জনাব মাহফুজ কবির। ধন্যবাদ। দর্শক, আমরা অর্থনৈতিক অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই সমস্ত জায়গায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং সবকিছু মিলিয়ে আমাদের আলোচনার জন্য আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। চলে যাচ্ছি বন্দর বাণিজ্যের খবরে। দুর্গাপূজার সামনে রেখে বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার বেড়েছে ভারতে, বিনিময়ে আসছে মাদকের চালান। এমন তথ্যই দিচ্ছে সীমান্ত সূত্রগুলো। স্থানীয়দের দাবি, বিজিবির হাতে আটক হচ্ছে পাচার হতে যাওয়া স্বর্ণের সামান্য অংশ, ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতা। এ অবস্থায় সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। আর কয়দিন বাদেই দুর্গাপূজা, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপকভাবে বাড়ে স্বর্ণালংকারের চাহিদা, যা মেটাতে বাড়ে বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার। এমন দাবি করে সীমান্ত সূত্রগুলো বলছে, প্রথমে দুবাই, মালয়েশিয়া, আফ্রিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বিমানে আসে স্বর্ণের চালান। পরে ঢাকা থেকে ট্রেন বা বাসে করে একটি গ্রুপ তা নিয়ে আসে যশোরে। হাত বদল হয়ে চলে যায় চৌগাছা, বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে। সেখানে নির্ধারিত স্থানে আসার পর পৌঁছে যায় ভারতীয় এজেন্টদের হাতে। একই চক্রের হাতে দেশে ঢুকছে মাদকের চালান। চোরাচালান হচ্ছে স্বর্ণ বা মাদক দ্রব্য, এতে কিন্তু আমাদের বাণিজ্যিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে এবং ভারত থেকে স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদক দ্রব্য। সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী এবং স্বর্ণ আটক করলেও যারা মূল হোতা গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। এগুলো আরো কড়াকড়ি করতে হবে এবং এই বৈধ পথ দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা যাচ্ছে আরো কড়াকড়ি হবে, তাদেরকে চেকিং করতে হবে। বিজিবির তথ্য, চলতি বছর ভারতে পাচারকালে 15 কেজি 504 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এই সীমান্তরক্ষী বাহিনীর 49 ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় বহনকারী কয়েকজনকে আটক করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল হোতারা। তাদের ধরতে বাড়ানো হয়েছে তৎপরতা। যাদেরকে আমরা ইনিশিয়ালি ধরছি তাদেরকে আমরা থানা হাজতে দেওয়ার পরে পরবর্তী তদন্ত কার্যক্রমের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, চলতি বছর ভারতে পাচারকালে তাদের হাত
হাতে আটক হওয়া স্বর্ণের বাজার মূল্য 23,16,38,253 টাকা। সময় সংবাদ, বেনাপোল। এদিকে বেনাপোল বন্দর দিয়ে গত 7 বছরে ভারত থেকে 47,905 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। তবে চাহিদা আরও বেশি থাকলেও পরিবহন ও সংরক্ষণগত সমস্যায় তা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রতিদিন অক্সিজেনের চাহিদা প্রায় 400 টন। এর মধ্যে মেডিকেল চাহিদা রয়েছে 150 টন এবং শিল্প কারখানার চাহিদা রয়েছে 250 টন। একটি সময় ছিল বাংলাদেশ অক্সিজেন আমদানির উপর নির্ভরশীল ছিল, তবে বর্তমানে প্রায় চাহিদার অর্ধেকের বেশি অক্সিজেন দেশে উৎপাদন করা হয়। বাকি অংশ চাহিদা মেটাতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের কয়েকটি কোম্পানি ভারত থেকে অক্সিজেন আমদানি করে। 2021 সালে যখন দেশে করোনা সংক্রমণ বেড়ে যায় তখন ভারত তাদের অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখিয়ে তারা কিন্তু বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। এতে কিন্তু বাংলাদেশে যে মেডিকেলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, বাধ্য হয়ে কিন্তু দেশের শিল্প কারখানা বন্ধ রেখে কিন্তু মেডিকেলে অক্সিজেন সরবরাহ করতে হয়। তবে এই ধরনের ক্লান্তিকাল সময়ে এবং অক্সিজেন সরবরাহ বা সংরক্ষণের কথা বিবেচনা করে কয়েকটি কোম্পানি আছে বাংলাদেশ, তারা কিন্তু ভারত থেকে অক্সিজেন আমদানি বাড়াতে চায়। তবে এই অক্সিজেন আমদানি বাড়ানোর ক্ষেত্রে রয়েছে কিন্তু নানা প্রতিবন্ধকতা। বেনাপোলে লিন্ডে বাংলাদেশ নামে একটি কোম্পানি 300 টন ধারণ ক্ষমতার একটি প্লান্ট তৈরি করলেও প্রায় 5 বছরে সেটি কিন্তু অনুমোদন হয়নি। এই লিন্ডে বাংলাদেশের প্রতিনিধি মতিউর রহমান আমাদেরকে জানিয়েছেন যদি এই প্ল্যান্টটি অনুমোদন হয় তাহলে কিন্তু এখানে সবসময় 300 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ রাখতে পারবে এবং এটি ক্লান্তিকাল সময় কিন্তু সরবরাহ করতে পারবে। কাস্টমসের তথ্য আমাদেরকে বলছে 2018 সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 4,939 টন অক্সিজেন আমদানি হয়, 2019 সালে হয় 3,833 টন, 2020 সালে 6,820 টন, 2021 সালে 17,047 টন, 2022 সালে 3,511 টন, 2023 সালে 7,592 টন এবং 2024 সালে 4,163 টন অক্সিজেন আমদানি হয়। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে অক্সিজেন আমদানি নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে 64 নটিক্যাল মাইল জলসীমায় জলদস্যুতা শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহির্নোঙরের বিশাল একটি অংশ। অবশ্য আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ চলতি বছর 2টি অঘটনের তথ্য দিলেও অনুসন্ধান শেষে তার কোনো সত্যতা পায়নি বলে দাবি বন্দরের। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর ভবনে বসেই বহির্নোঙরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কের যে অবস্থানরত পণ্য বোঝাই মার্চেন্ট শিপ কর্ণফুলী নদীর মোহনা হয়ে বন্দর চ্যানেল এবং আশপাশের নৌ অঞ্চলের মাছ ধরার নৌকা থাকছে নজরদারির মধ্যে। মূলত মার্চেন্ট শিপ থেকে রশি কিংবা ছোটখাটো পণ্য চুরির চেষ্টার অভিযোগ থাকায় এই আধুনিক নজরদারির ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা করি। চট্টগ্রাম বন্দরের জলসীমা একদিকে মিরেশ্বরায়, অন্যদিকে মাতার বাড়ি, আর তা পৌঁছেছে 64 নটিক্যাল মাইলে। বিশাল এই জলসীমায় 4000-এর বেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ। রিক্যাপের তথ্য অনুযায়ী চলতি বছর এশিয়ার বিভিন্ন নৌ অঞ্চলে 95টি দস্যুতার মধ্যে বাংলাদেশের জলসীমায় 2টি মার্চেন্ট শিপে অঘটনের চেষ্টা হয়েছে। বন্দরের দাবি, অঘটনের অভিযোগ ওঠার পরপরই বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে নেমে তার কোনো সত্যতা পায়নি। আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নাই এখানে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে এক প্রকার কালো তালিকাভুক্ত করেছিল রিক্যাপ। পরবর্তী বছরগুলিতে পরিস্থিতির উন্নতি হলে সেই তালিকা তুলে নেওয়া হয়। বাংলাদেশকে সেফ পোর্ট এবং সিকিউর পোর্ট হিসেবে
আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক সময় মার্চেন্ট শিপ থেকে ভুল ফোন কল যাওয়ার অভিযোগও রয়েছে। এক্ষেত্রে বন্দরকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ এই সাবেক মেরিনারের। ওরা যখন দেখবে যে এগুলি নাই তখন ওরা নির্দ্বিধায় ট্রেড উইল ইনক্রিজ এবং ওদের জাহাজকে এখানে পাঠাবে। পণ্য নিয়ে আসা মার্চেন্ট শিপগুলিতে দস্যুতার ঘটনা ঘটলে যেমন বহির্বিশ্বের সমুদ্র পরিবহন বাণিজ্যে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, সে সাথে ঝুঁকি বিবেচনায় জাহাজ ভাড়াও বাড়িয়ে দেয় জাহাজ মালিক, মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় উন্নয়ন কাজে অনিয়ম ও সময়ক্ষেপণের অভিযোগে ৩৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে এলজিইডি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। তবে এখনও অনেক প্রকল্পের কাজ অসমাপ্ত রাখায় ভোগান্তিতে এলাকাবাসী। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর তিতাস নদীর শাখার উপর সেতুর কাজ দেখানো হয়েছে ৭০%। বাকি কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার। কোটবাড়ি থেকে বড় ধর্মপুর সড়কের সংস্কার কাজ ৫ বছরেও শেষ হয়নি। জেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এমন অনিয়মে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজ বন্ধ রেখে সে চলে যায়, তার অবহেলার কারণে আমাদের গ্রামবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি রোগীরা আসতে গেলে এখানে মানুষের সমস্যা বেশি। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদের গ্রামের ব্রিজটা যেন তারা ঠিকঠাক করে দেয়। প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্তৃপক্ষের দায় রয়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। যোগ সাধকের মাধ্যমে এই কাজগুলি বন্টন করা, এই বন্টন করার কারণেই জবাবদিহিতা ছিল না এবং অনেকে কাজ না করেও বিলগুলি উত্তোলন করে তাদের ফয়দা লুটে নিয়েছে। তবে এলজিইডি বলছে গত ৩ বছরে এমন অভিযোগ প্রমাণ হওয়ায় ৩৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আদায় করা হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা জরিমানা। রিসেন্ট আরও যে অনেকগুলো কাজ সময় মতো করে নাই, অনেকগুলো ঠিকাদারকে নোটিশ দিয়েছি এবং ওই ঠিকাদারের কাজগুলো আমরা বাতিল করার জন্য আমরা অলরেডি সদর দপ্তরে পাঠিয়েছি। কিছু বাতিল হয়ে আসছে, তাদেরকে জরিমানা করছি। এলজিইডির তথ্য মতে বর্তমানে কুমিল্লায় অন্তত ১,০০০ প্রকল্প চলমান রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। পতনের মুখে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন ১,৪৪১ কোটি ৯০ লাখ টাকা হলেও শেষ কার্যদিবসে নেমেছে প্রায় অর্ধেকে। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩,১৮০ কোটি টাকা। কমেছে প্রধান সূচকও। এত সব নেতিবাচকের মধ্যে ভালো খবর হলো গেল সপ্তাহে কমেছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। আবারও পতনের মুখে পড়েছে চাঙা হওয়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে উত্থানের জানান দিয়ে দৈনিক লেনদেন ঠেকে ১,৪৪১ কোটি ৯০ লাখ টাকায়। এরপর টানা কমে শেষ কার্যদিবসে নামে ৭৭৮ কোটি ৩৩ লাখে। সপ্তাহে প্রধান সূচক কমেছে ৯০ পয়েন্ট। প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলেও টানা কমে শেষ কার্যদিবসে নামে ৫,৫২৪ পয়েন্টে। দৈনিক লেনদেন আর সূচকের পতনের সপ্তাহে ৩,১৮০ কোটি টাকা কমে বাজার মূলধন নেমেছে ৭,২৪,৬১২ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭,২৭,৭৯২ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে ২১ খাতের মধ্যে ৯টির দৈনিক গড় লেনদেন বেড়েছে আর কমেছে ১২টির। এমন পতনের মধ্যেও শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল বলছে গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা ৩,৭৪,৮৫৯টি থেকে কমে নেমেছে ৩,৭৩,১৮৬টিতে। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে দুটি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির, জেড ক্যাটাগরির ২টি এবং একটি বি ক্যাটাগরির। আর দাম কমতির তালিকার শীর্ষ ৫ কোম্পানির মধ্যে বি ক্যাটাগরির ২টি, জেড ক্যাটাগরির ২টি এবং এ ক্যাটাগরির একটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বড় ইলিশের দর কমেছে কেজিতে ৫০০ টাকা পর্যন্ত। তবে অবৈধ চালের ব্যাপক ব্যবহার ও পরিবেশ বিপর্যয়ের কারণে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
বৃষ্টিস্নাত শরতের ভোরেই চারিদিকে রূপালী ইলিশের ঝিলিক। হাঁকডাকে বিক্রি হচ্ছে মাছের রাজা ইলিশ। সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কমেছে কেজিতে 500 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়, আর 400 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 380 টাকা কেজিতে। তাই ছুটির দিনে ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। ইলিশ ছাড়াও প্রতিদিনের এই হাটটিতে উঠেছে রুই, কাতল, চিতল, মৃগেল, আইড়, বোয়াল, পাঙ্গাস। বিক্রি হয় সামুদ্রিক হিমায়িত মাছও। এই বাজারে পাইকারি দরে মাছ কিনা যায়, অনেক মাছ ওঠে, মাছ দেখে ভালো লাগে। 370 টাকা কেজি মাছ, রুই মাছ নিছি। বড় মাছ যেগুলো মনে করেন বেশি 2225 টাকা কেজি, এখন বর্তমানে এগুলো 1800 টাকা কেজি। আড়তদাররা বলছেন অবৈধ জালের কারণে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসতে পারছে না। 150-200 টাকা ছোট মাছে কমছে, মাছের আমদানি একটু বেশি, যার কারণে বাজারে টানতে আছে কম, দামও কম। নদীতে মাছ নাই, সাগরও পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়তেছে না। এক এক নৌকায় যেখানে আপনার 10 আলি করে পাওয়ার কথা, সেই নৌকায় পাইতেছে 2 আলি 3 আলি করে মাছ। কারেন্ট জাল তো বন্ধ, এখন চায়না একটা জাল আছে, এই চায়না জাল, এই জালটা ক্ষতি করতেছে, ছোট মাছগুলি ধরছে। নদী বেষ্টিত এই জেলায় প্রতি বছর 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় প্রায় 1000 মেট্রিক টন। ধলেশ্বরী তীরের এই হাটে বেচা বিক্রি শুরু হয় ভোর 5:30 থেকে, আর 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চাঁদপুর শহরের 3 নদীর মোহনা, প্রাকৃতিক অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান অনেকেই। ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামে দর্শনীয় স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। ইলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন, যেখানে রয়েছে বিস্তৃত নদী। এতে ছুটে চলে ছোট বড় নানা নৌযান, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এই 3 নদীর মোহনায় প্রাকৃতিক সেই অপার সৌন্দর্য, আর তা উপভোগ করতে ছুটে যান অনেকেই। ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামিয়ে দর্শনীয় এই স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন শিল্পের সম্ভাবনাময় জায়গাটিকে ঘিরে আধুনিকায়নের খবরে খুশি এলাকাবাসী। চাঁদপুর নামটাই সুন্দর এবং সবাই সুন্দর এবং জায়গাটাও সুন্দর, এই জন্য সবাই ঘুরতে আসে। ভালো লাগতেছে, জায়গাটা নিরিবিলি আছে, সৌন্দর্য, চতুর্দিকে পানি আর পানি। সামনে থাকার জায়গা এবং হেলে আরো ভ্রমণ পিয়াসু, আমাদের মতো ভ্রমণ পিয়াসু যারা চাঁদপুরে আসার জন্য বেশি উৎফুল্ল বোধ করবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে যদি যায় তাহলে এটা ওনারা নিশ্চয়ই আরও অনেক ডেভেলপ করবে। এদিকে নদী কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্র নির্মাণ হলে শুধু চাঁদপুর নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহরও। রিভার ড্রাইভ থেকে শুরু করে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা আসলে এটাকে ট্যুরিস্ট বান্ধব করতে চেয়েছি এই কারণে যে আমাদের শহরটাকেও রক্ষা করতে হবে এই 3টা নদীর থেকে আর কি। সেই জন্য আমরা একটা শহর প্রোটেকশন বাদও এখানে হবে, আমরা একটা রিভার ড্রাইভ করব। এছাড়াও আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে কিছু রাইড থাকবে। জেলা প্রশাসনের তথ্য মতে এই প্রকল্পে থাকবে হোটেল, রিসোর্ট, কর্পোরেট হাউস, শিশু পার্ক, সানসেট ভিউ এবং রিভার ড্রাইভ, তার সঙ্গে সবুজ বনায়ন। এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 200 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়ি পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে পাহাড়ের ঢালে। এতে পরিবেশ দূষিত হয়ে দুর্ভোগে শতাধিক পরিবার। বছরের পর বছর ধরে এমন অব্যবস্থাপনা চললেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি শহরের অদূরে চট্টগ্রাম সড়কের পাশে পাহাড়ের ঢালে ফেলা হয় পৌর শহরের বর্জ্য। সেগুলো গড়িয়ে নিচে বাঙালকাটি ছড়ায় ছড়িয়ে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘ প্রায় 20 বছর ধরে এমন পরিস্থিতিতে দুর্ভোগে বাঙালকাটি ছড়ার 2 পাশের গ্রামবাসী। অন্য উপায় না থাকায় ছড়ার পানি দিয়ে কাপড় ধোয়া থেকে শুরু করে গোসল করতে হয় তাদের। এতে কলেরা, ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। পৌরসভার মহিলাগুলো এখানে সবগুলো আছে, অপরিষ্কার হয়, গোসল করতে একটু অসুবিধা হয়। গোসল টোসল করলে অনেক চর্মরোগ হয়। আমাদের তো কুয়ো বানিয়ে কুয়োর জল খেতে হয়,
এখন কষ্ট করে ওই অনেক দূর থেকে আমাদের টিউবওয়েলের পানি নিয়ে আসতে হয়। ওখান থেকে আবর্জনাগুলো অন্যদিকে সরিয়ে নেওয়া হোক, এটাই আমাদের দাবি। যে ময়লাগুলো আছে, যেখানে হচ্ছে যে আমাদের মানুষজন নাই, জনবসতি নাই, সেখানে ময়লা আবর্জনাগুলো ফেললে এখানকার মানুষজন একটু স্বস্তি মিলবে। তবে বর্জ্য ফেলার জন্য উপযুক্ত স্থানের অভাবকে দায়ী করছে পৌর কর্তৃপক্ষ। এতে আমরা আন্তরিকভাবে চাইছি যে এটার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা করতে, কিন্তু আমরা বারবার ব্যর্থ হচ্ছি একটি উপযুক্ত স্থানের অভাবে। খাগড়াছড়ি পৌর এলাকার বাঙ্গালকাটি গ্রামে ৫,০০০ লোকের বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীর ধানমন্ডিতে চলছে মাইডাস SME শরৎ মেলা 2025। এতে অংশ নিয়েছে মোট 60 জন নারী ও যুব উদ্যোক্তা। মেলায় তৈরি পোশাক, গহনা সহ বিভিন্ন আকর্ষণীয় পণ্যের প্রদর্শন ও বেচাকেনা চলছে। কেউ দেখছেন শাড়ি, কেউ বা খুঁজছেন মনের মতো জামা, কারো নজর আবার হাল ফ্যাশনের গহনা কিংবা পরিবেশ বান্ধব পাটের ব্যাগের দিকে। বৃহস্পতিবার ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে 3 দিনব্যাপী মাইডাস SME শরৎ মেলা 2025। মেলায় অংশ নিয়েছে ছোট বড় 60 জন উদ্যোক্তা। আমি কাজ করছি ন্যাচারাল ডাই এবং হস্তশিল্প নিয়ে। এটার হলো আমরা হোলসেলার এবং ম্যানুফ্যাকচারার। এই মুহূর্তে তাঁতি কাজটা অনেক কমে গেছে, কারণ সবাই তো মেশিন এগুলোই বেশি করে, তো সেই হিসেবে আমরা খুব কষ্ট করে আর কি ধরে রেখে আছি। আমি ন্যাচারাল হেয়ারের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমরা শাড়ি যেটা করছি হাতের কাজের এবং প্যাচওয়ার্কের কাজ নিয়ে করছি, আর গহনার কাজ করছি আমরা সুতা, নারকেলের গহনা, ডোকরা। মেলায় বেশি টানছে হাতের কাজের শাড়ি, ব্লকের 3 পিস, হাতে তৈরি গহনা। রয়েছে মজাদার স্বাদের খাবারের স্টলও। একই জায়গায় ভিন্ন ভিন্ন পণ্য পেয়ে খুশি ক্রেতারা। একই জায়গায় সব ধরনের বুটিক, সব একই, সে সব জায়গাতে পেয়ে থাকি। সবকিছুর মধ্যে একটা আলাদা মমতা আছে, সৌন্দর্য আছে। কি হয়, কেমন হয়, যদি ভালো লেগে যায়, জাস্ট এই ইন্টারেস্টেই চলে আসা। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা নিজেদের পণ্য ক্রেতার কাছে মেলে ধরার সুযোগ পাচ্ছে। SME বা উইমেন এন্টারপ্রেনার যারা আছেন তাদের বিভিন্ন রকমের সাপোর্ট দরকার হয়। তারা এই ধরনের বিভিন্ন মেলাগুলোতে পার্টিসিপেট করে থাকে। এর ফলে তাদের সাথে অন্যান্য যারা কাস্টমারদের সাথে তো তাদের একটা যোগাযোগ হচ্ছেই, পারস্পরিক ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা পরবর্তীতে একজন আরেকজনের কাস্টমার হয়ে যায়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার রাত 9টা পর্যন্ত। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব। শুক্রবার সকালে নগরীর পাহাড়তলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই পর্বে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর 1000-এর বেশি শিক্ষার্থীরা অংশ নেয়। 3টি গ্রুপে নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা সহ নানা বিষয়ে দিনব্যাপী প্রতিযোগিতা চলে। শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা তুলে আনতেই এ ধরনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি শিক্ষাবৃত্তি ও উপহার। সরবরাহ বেশি থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে বাড়ছে গম, ভুট্টা ও সয়াবিনের বীজের দাম। এর মধ্যে সয়াবিন বীজের দাম গেল 9 সপ্তাহে সর্বোচ্চ, বিপরীতে কমেছে চালের দাম। বিশ্ববাজারে মজুদ কমেছে গমের, তবে চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী। শুক্রবার দাম কিছুটা বেড়ে প্রতি বুশেলের দাম উঠেছে $521.77। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 4.15%। উৎপাদন বৃদ্ধি ও রফতানি কমার পূর্বাভাসকে সামনে রেখে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী সয়াবিন বীজের দাম যা গেল 9 সপ্তাহে সর্বোচ্চ। প্রতি বুশেলের দাম 1.13% বেড়ে দাঁড়িয়েছে $1045। সরবরাহ মজুদ বাড়ায় নিম্নমুখী চালের দাম। প্রতি 100 পাউন্ডের দাম 1.33% কমে $11.50 নেমে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান থাকলেও বাড়ছে ভুট্টার দামও। প্রতি বুশেলের দাম 1.97% বেড়ে দাঁড়িয়েছে $428। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে পড়ে ভেতরে আটকা পড়েছেন অন্তত 7 শ্রমিক।
স্থানীয় সময় শুক্রবার হঠাৎ স্বর্ণখনিটি ধসে পড়ে। এ সময় সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খনিটি ধসে পড়ার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন তারা। এ সময় আটকা পড়া ব্যক্তিদের পরিবারের সদস্য ছাড়াও উৎসুক জনতার ভিড় দেখা যায়। এর আগে গত বৃহস্পতিবার বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় খনিটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। বিশ্বের সর্বোচ্চ ধনীর খেতাব হারিয়ে আবার কয়েক ঘন্টার ব্যবধানে তা ফিরে পেয়েছেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ বিষয়ে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, স্থানীয় সময় বুধবার সকালে কয়েক ঘন্টার জন্য ইলন মাস্ককে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন ওরাকলের ল্যারি এলিসন। তার সফটওয়্যার কোম্পানির শেয়ারের মূল্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই 1/3 বেশি বেড়ে যাওয়ায় ব্যক্তিগত সম্পদের পরিমাণও বাড়ে। তবে দিন শেষে আবারও শীর্ষ ধনী হন মাস্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ, উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে, স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদকদ্রব্য। গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। যশোরে হাত বদল, বেনাপোল সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার, ঢুকছে মাদকের চালানো, ধরাছোঁয়ার বাইরে সিন্ডিকেট, কঠোর অবস্থানে বিজিবি। আবারও পতনের মুখে ঢাকার পুঁজিবাজার, দৈনিক লেনদেন নেমেছে 800 কোটি টাকার নিচে, কমেছে সূচক, বাজার মূলধন, বেড়েছে বিনিয়োগকারী ও শেয়ার সহ বিও অ্যাকাউন্ট। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।